নমস্কার, সকলকে স্বাগত। তোমরা হঠাৎ করে দেখে ভাবছো এ আবার কোথায়, মাটির বাড়ি কেন? হ্যাঁ, জেলা বীরভূম, এখানে মাটির বাড়ি একটা ঐতিহ্য, ঐতিহাসিক একটা ব্যাপার আছে। ইতিহাসের পাতায় আমরা পড়েছি এবং চাক্ষুষ দেখছি যে মাটির বাড়ি। বীরভূম জেলায় আমার মেয়ের বিবাহ হয়েছে, তো ভোট দিতে এসেছে ওর হাজবেন্ড এবং আমার নাতি নাতনিরা। তো মেয়ে জামাই এসেছে, বুঝতেই পারছো, নাতি নাতনি সকলের টানে আমিও পৌঁছে গেছিলাম বীরভূমে। তো বীরভূমে যাওয়ার পথে তার সেই পারিপার্শ্বিক দৃশ্য দেখতে দেখতে গেছিলাম, নিজে আনন্দ উপভোগ করেছিলাম এবং সেইটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার জন্যই কিন্তু আমি ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছি। তো এখানে দুটো জিনিস আমি বেশি দেখতে পেলাম, সেটা হচ্ছে প্রচুর ধান, খুব মানে গোটা মাঠ জুড়ে শুধু ধান আর ধান, ধান চাষই হয়, আমাদের মতন পেঁয়াজ পাট এগুলো হয় না। আর মাটির বাড়ি, এক একজনের মাটির বাড়ি আবার পাকা বাড়ি, দুটো করে বাড়ি আছে। যেহেতু তাদের পুরনো ঐতিহ্য মাটির বাড়িটা, সেটা কিন্তু রেখে দিয়েছে, সেটা ভাঙেনি। তার পাশে কিন্তু আবার নতুন বাড়ি করেছে। তো ভীষণই সুন্দর লাগছে, সেই ওপরে কর্কের টিন, সাইডে স্মুথ একদম মাটির, একতলা দোতলা তিনতলা অবধি আছে। আর এই যে পাকা বুড়িকে দেখো, সে কি বলতে চাইছে। পৌঁছে গেছিলাম নাতি নাতনির কাছে। তো তারা একটু আমাকে কমই চেনে, তার কারণ আমি তো খুব কম যাই আর কম ওদের সান্নিধ্যে থাকি, আমি নিজের কাজ নিয়েই থাকি। ওদের সবটাই হচ্ছে দাদুর সঙ্গে ওদের বেশি ভালোবাসা, আমার সঙ্গে একদমই কম। তার কারণ বুঝতেই পারছো, আমি ভীষণ ব্যস্ত, ওদেরকে একদমই সময় দিই না, তাই সবটাই ওরা ওর দাদুর সঙ্গে আনন্দ করে। তো যেহেতু ওরা ওর নিজের দাদুর বাড়িতে এসে ঠাম্মি দাদুকে নিয়ে ওরা খুব খুশিতে আছে, তো আমিও খানিকটা সময় ওদের সঙ্গে কাটালাম। এবার মেয়ে বলছে নাতিকে, তুই এটা দেখা, দিদুনকে ওটা দেখা। তো নাতি চেষ্টা করছে, নাতনিও চেষ্টা করছে। আমার ছোট্ট নাতনি, পাকা বুড়ি, 1.5 বছর বয়স, সে এত দুষ্টু আর এত রাগান্বিত হয়েছে, মানে একটুতে রেগে যায়, সেটা দেখলে সত্যি খুব খারাপ লাগে। আর খাওয়া দাওয়া একদম করে না, যার জন্য ওজন খুবই কম, মানে বয়সের সাথে সাথে ওজন একদমই নেই, কোনো রকমে মানে চলাফেরা করে। আর তোমরা তো জানোই যে ও একটা আলাদা ওর ব্যাপার আছে, ওর অপারেশন হয়েছিল। তো চেন্নাইয়ে প্রত্যেক বছর ওকে চেক আপে নিয়ে যেতে হয়। আগামী মে মাসের শেষের দিকে ও আবার যাবে ওর মা বাবা এবং ওর দাদুর সঙ্গে। তো আমি এবার যেতে পারবো না, যেহেতু আমার চাকরি, বুঝতেই পারছো, আমাকে আর আমার ছেলেকে আমার বাড়িতে থাকতে হবে। তো এই যে নাতি নাতনির খুনসুটি দেখছি, শুনছি, ভালোই লাগছে। এবার ওর মা বলছে এটা কর ওটা কর, দিদুনকে দেখা, তাই দেখাচ্ছে। তার সাথে কিন্তু ওরও কিন্তু একটা আলাদা আগ্রহ আছে, সেটা আমি লক্ষ্য করেছি, যে দাদা যেটা করছে সেটা কিন্তু ও করতে চায়। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, যে মেয়েটা কিন্তু খুব আগ্রহ হয়েছে। আর ছেলে এখন ভীষণ দুষ্টু, মাকে তো সবসময় মারধর করে, দুষ্টামি তো করবে ছেলে না। আর আমি বকলে কেঁদে ফেলে, যেই বকুক না কেন কাঁদে। আর আমার খুব ভালো, হাততালি হাততালি হাততালি। আর কি জানো বলো, নিজের দাপটে নিজের সবকিছুই তার মায়ের সঙ্গে চেয়ে এ আর কি, মানে দেখো পাশে দাদা করছে, ও করার চেষ্টা করছে। মানে এই যে ছোট্ট মেয়ে, এর আগ্রহ দেখে আমার একদম মনে হচ্ছে যে আমাকে আমি যেভাবে নিজের পায়ে সবটা একার ইচ্ছা, আমাকে কিন্তু কেউ পিছনে মানে ঠেকনো দেয়নি, মানে আমি কারোর সাহায্য নিইনি, একাই সব কিছুতে এগিয়ে গেছি। তো আমার নাতনিও সেই রকম হবে, সেটা আমি বুঝতে পারছি। আত্মনির্ভরশীল, এটা একান্ত দরকার। আর নির্ভরশীলটা হওয়া আজকালকার দিনে একদমই ফালতু। সেই যাক, ছোট দেখে তো মানুষের বোঝা যায়। তো নাতি তো আমার খুব শান্ত ছিল, এখন বেশ দুষ্টু হয়ে গেছে। দারুণ, দাদু অনেক এখন সেই নতুন ড্রয়িং করতে পারো তো দাদু? স্কুলের অ্যাক্টিভিটি আর কি পারো? তার মা পড়ায়, সেগুলো বেশ ভালো ড্রয়িং করতে পারো না? ওদের মার যা কষ্ট দুটো বাচ্চা নিয়ে, তো দেখি
যে নিজে স্নান খাওয়া নিজের সব কিছুকে বিসর্জন দিয়ে দিয়েছি। ভীষণ কষ্ট, তো মা হয়েছে তো কষ্ট সহ্য করতেই হবে, কারণ আমি তো আর ওর কাছে থাকি না। আমি যদি একটু থাকতাম বা ওর শাশুড়ি থাকতো তাহলে অন্তত একটু ওর বিশ্রাম হতো। যাই হোক, আমি তো তোমাদের আগাগোড়াই বলি, হবি অফ সুলেখা ব্লগ মানেই হচ্ছে সুলেখার পারিবারিক পারিপার্শ্বিক সবকিছু। তো এটা হচ্ছে পারিবারিক, আর অনেকে পছন্দ করে আরাধ্যাকে অনিশকে, তাই তাদেরকে দেখালাম। চলে এসেছি তার দাদুর এই যে ব্যবসা, মুরগির ব্যবসা, মাছের ব্যবসা, তারপরে সবজি নিজে সব করে, নিজে হাতে, ভীষণ কর্মঠ ব্যক্তি। আর এই যে কিচকিচ 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 মুরগি, ভীষণ ভালো লাগছে। তাদের পিছনে আমি যাচ্ছি আর তারা ভয়ে ভয়ে দৌড়ে চলে যাচ্ছে। তো মুরগির খাওয়ার পাত্র আছে, দেখতে পাচ্ছ, লাল লাল, উপর দিয়ে অটোমেটিক জল চলে আসছে, খাচ্ছে, জল খাচ্ছে, আর দানাও আছে, দুই রকমই আছে। বেশ বড় সড়ো জায়গা, আর প্রচুর আলো বাতাস বইছে। আলো বাতাস না বইলে সেখানে পোলট্রি ফার্ম করা যায় না। আর যেটা আমি যখন বিএসসি পড়েছি তখন আমরা মুরগি পালন একটা আমাদের অধ্যায় ছিল, সেখানে আমি দেখেছি মুরগির সজ্জা, যেটাকে বলে লিটার। এই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কাঠের গুঁড়ো, আর একটু অল্প মনে হয় বালিটা নেই মনে হয়, তো যাই হোক অতটা বুঝতে পারিনি আমি। আছে তো নরম, তো এর মধ্যে ওরা পটি করে, সেইটাই কিন্তু সুন্দর জৈব সার। তবে এই সার যদি ডাইরেক্ট কেউ দেয় তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে, তাই এই সারকে পচিয়ে তারপরেই কিন্তু গাছে দিতে হয়। তো ভীষণ ভালো এই মুহূর্তটা আমি আনন্দ উপভোগ করেছি এবং আমার ক্যামেরা বন্দি করেছি। মানে এই গ্রামে, মানে ওই বীরভূমে ওর মেয়ের শ্বশুরবাড়ির গ্রামে প্রায় মানুষই এরকম মুরগি পালন করে। তো আমি যেহেতু মেয়ে শ্বশুরবাড়ি, তো মেয়ে সন্ধ্যের পর ওর পিস শাশুড়ির বাড়ি, কাকা শ্বশুরের বাড়ি, দুটো কাকা শ্বশুর বাড়ি, সবার বাড়িতে বেড়াতে নিয়ে গেছিলো। তো সেখানে গিয়েও দেখলাম তারাও কিন্তু মুরগি পালন করে। তবে মুরগি পালন করতে গিয়ে একটাই যেটা মনে হলো আমার, যে ঘরের মধ্যে যে একটা গন্ধ সেটা আসে। আর এই যে ওদের বাড়ির পিছনে একটা খুব সুন্দর মন্দির হচ্ছে, চৈতন্যদেবের মন্দির, এটা বিভাসদার বাড়ির পাশের অংশ। আর এই এদের ঘরের নিচে কিন্তু জল, প্রচুর জল আছে, জলের পুকুর, এখানে মাছ চাষ হয়। তো এখান থেকে দূর থেকে এটা দেখতে ভীষণ ভালো লাগছে। তারপরে আমি বিকেলের দিকে গেছিলাম মন্দিরেও চত্বরটা ভীষণ সুন্দর, চারিদিকে গাছপালা, পিছনের দিকে পুকুর, সব মিলে কিন্তু ভীষণ সুন্দর। কেউ যদি যায় তাহলে ওখানে থাকার ব্যবস্থা আছে এবং খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। আমরা দেওঘরে গেলে যেটা পাই সেটাই কিন্তু এখানে পেয়ে যাবে, এবং কোয়ার্টারও আছে, মানুষ থাকারও জায়গা আছে, ভীষণ সুন্দর। আর বাবার মন্দির ভেতরটা একদম সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে তো সৎসঙ্গ হয়। সন্ধ্যের ঠিক প্রার্থনার সময়ে কিন্তু অনেক মানুষ এসে প্রার্থনাটা করে। তো আমার ভালো লাগে, কারণ আমি যেহেতু এই গুরুদেবের দীক্ষিত, তাই আমার ভালো লাগে। আর সাদা রং, এত শান্তি বিরাজ করে, ভীষণ পরিকল্পনা করে কিন্তু এই মন্দিরটা করা হয়েছে। সাথে ছিল মেয়ে, জামাই এবং নাতি নাতনি, তাদের সঙ্গে গিয়েছিলাম। দেখো কি সুন্দর মনে হচ্ছে যেন স্বয়ং হ্যালো করো, হ্যালো, ওরে বাবা রে, হ্যালো করছে দিদুন, হ্যালো করো। কাকা শ্বশুরের বাড়িতে বেড়াতে গেলাম, আর নাতনির কাণ্ড দেখে আমি অবাক। ফোন নিয়ে আমার হাজবেন্ডকে ও দাদাই বলে, ও দাদাই হ্যালো করছে, দেখো হাতে হ্যালো করছে দিদুন, বয়স আন্দাজে এক মাথা আঁচড়াচ্ছে, হ্যালো করছে, হয়ে গেছে সে। আর খাবে কোল্ড ড্রিঙ্কস খাবে। তো সব মিলিয়ে বেড়ানো, এবাড়ি ওবাড়ি যাওয়া সবই হলো। এবং এদের এখানেও কিন্তু মুরগি আছে, এই মুরগিটা একটু বড় হয়ে গেছে, তাদের কাছেও গেলাম, ভেতরে যাইনি, দূর থেকে দেখলাম, বেশ ভালো লাগছে। কিন্তু ওই যে বাড়ির মধ্যে মুরগি চাষ একটু গন্ধ লাগছে, ওই জায়গাটাই খুব কষ্ট। কিন্তু যারা থাকে তাদের তো অভ্যাস হয়ে গেছে না, কোনো সমস্যা নেই।
যে গ্রামে যা ব্যবসা চলে, তো এই গ্রামে এই ব্যবসাটা খুব ভালো চলে নাকি, মুরগির ব্যবসা। তাই আমার বিআইরা সবাই এই কাজ করছে। তো দর্শক বন্ধু, আজকে কেমন লাগলো অবশ্যই মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে। এখানে সম্পূর্ণ একদম বাস্তব ভিত্তিক যেগুলো সম্পূর্ণটা তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি। আর সকালবেলায় উঠে টোটো নিয়ে মেয়ের সঙ্গে চলে গেছি। মেয়েরা চলে গেল কলকাতায় ট্রেনে করে, আর আমি চলে আসলাম বহরমপুরের বাসে। তো যাই হোক, একটা দিন হলে কি হবে, সফরটা খুব সুন্দর ছিল। মানে সব কিছু কে সাথে নিয়েই শেষ হলো। অনেকটা রাস্তায় আমাদের টোটো করে আসতে হয়েছিল, দিয়ে মোরগ্রামে সেখানে আমার মেয়েরা স্টেশনে চলে গেছিলো, আর আমি বহরমপুরের বাস ধরে 1 ঘন্টায় বহরমপুর পৌঁছালাম। তারপরে 2 ঘন্টা পর বাড়ি পৌঁছে গেলাম। তো এইভাবে ছোট্ট সফর হয়েছিল, কিন্তু খুব খুশিতে দিনটা কেটেছিল এবং ভীষণই ভালো লেগেছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, কারণ এটা কোনোদিনও বীরভূমের দুটো ঐতিহ্য, একটা হচ্ছে ধান আর একটা হচ্ছে মাটির বাড়ি, দুটোই কিন্তু নিজের চোখে দেখলাম, ভীষণ ভালো লাগলো। বন্ধুরা, আবারও আসবো। হবি অফ সুলেখা ব্লগ মানে হচ্ছে সুলেখার পারিবারিক পারিপার্শ্বিক সব কিছু তোমাদের শেয়ার করি, তোমরা দেখবে এবং মিষ্টি মিষ্টি কমেন্ট করবে। নতুন বন্ধু যদি থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও আসবো নতুন কিছু নিয়ে। হবি অফ সুলেখা ব্লগ মানেই হচ্ছে নতুন কিছু। টাটা, আবারও দেখা হবে সকলের সাথে। সকলে খুব ভালো থেকো।